আমরা দেখি এই ছবিটা দেখতে পাচ্ছ। ডিপ ড্রয়িং গত ক্লাসে বলেছিলাম, বিশেষ করে যদি তুমি এমন কোনো প্রোডাক্ট বানাও যে প্রোডাক্টের ডেপথ এবং উইডথ রেশিওটা ডেপথ বাই উইডথ, এইটা রেশিওটা অনেক হাই, এই ধরনের প্রোডাক্টকে বলা হয় ডিপ ড্রয়িং প্রোডাক্ট। যদি খুব সিম্পল প্রোডাক্টের কথা চিন্তা করো তাহলে এটা হবে আমাদের পানি খাওয়ার গ্লাস। এসএস এর দেখবা অনেক গ্লাস আছে, পানি খাওয়ার মগ আছে, তারপরে আরো অন্যান্য প্রোডাক্ট আছে। এগুলোকে ডিপ ড্রয়িং করে বানানো হয়। কিভাবে বানানো হয় সেটা এই ছবিটা দেখো, তিনটা পার্ট আছে এই ছবির। প্রথম ছবিটা, এখানে চারটা জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে, আমরা যদি বলি এটা পাঞ্চ। পাঞ্চটা কি? যেটা দিয়ে আমি লোড অ্যাপ্লাই করবো, স্ট্রেস অ্যাপ্লাই করবো, সেটা। 2 নম্বর যে পার্ট সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডার। ব্ল্যাঙ্কটা কি? ব্ল্যাঙ্কটা হচ্ছে যে স্টক মেটেরিয়াল, এই যে কালো দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু সার্কুলার মেটেরিয়াল। সার্কুলার মেটেরিয়াল আগে থেকে এই ব্ল্যাঙ্ক কেটে নেওয়া হবে, স্টক শিট মেটাল থেকে গোল করে কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে সেটা বসানো হবে একটা ডায়ের মুখের উপরে। এই ডাইটা এরকম ভিতরে গভীর থাকবে, ওপেন থাকবে। এখন এইটা হচ্ছে ডাই, ডাইটার ভিতরে স্পেস যেটা, এখান থেকে এইটুক যে দূরত্ব সেটা হবে প্রোডাক্টের উইডথ। আর এই কালো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হবে তার ডেপথ। এই ধরনের প্রোডাক্টকে আমরা বলবো ডিপ ড্রয়িং প্রোডাক্ট। তার মানে ডিপ ড্রয়িং এর জন্য আমাদের চারটা কম্পোনেন্টের দরকার হচ্ছে। প্রথমে আমি যদি নিচ থেকে শুরু করি, প্রথমে আমাদের একটা ডাই দরকার, যে ধরনের ওই যে ধরনের ডেপথ ওয়ালা প্রোডাক্ট আমরা চাচ্ছি সেই রকম একটা ডাই আমাদের দরকার হবে। এই ডায়ের মুখের উপরে একটা হিসাব নিকাশ আছে, ক্যালকুলেশন করতে হয়। সেই বেসিসে একটা সার্কুলার ব্ল্যাঙ্ক মেটেরিয়াল কেটে নেওয়া হবে। কোথায় কেটে নেওয়া হবে? আমাদের যে স্টক মেটেরিয়াল, যে কয়েল থেকে শিট মেটালের যে কয়েল বা শিট, সেখান থেকে কেটে নেওয়া হবে। নেওয়ার পরে ডায়ের মুখের উপর বসাবো। বসানোর পরে এই আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডার। ব্ল্যাঙ্ক হোল্ডারটা কি? এই যে ব্ল্যাঙ্ক কেটে নিয়ে নেওয়া হয়েছে একটু আগে, সেই ব্ল্যাঙ্কটাকে মোল্ডের সাথে টাইট করে আটকিয়ে রাখা হবে। এটা সাম সর্ট অফ স্ক্রু, নাট বোল্ট, এটা দিয়ে এর সাথে ডায়ের সাথে আটকিয়ে রাখা হবে। এরপরে দেখো, ডায়ের সাথে আটকিয়ে রাখাটা কিন্তু একটা ট্রিকি জব। যদি খুব বেশি শক্ত করে বাঁধো, তাহলে তুমি পাঁচ দিয়ে যখন চাপ দিবা, স্টক মেটেরিয়াল কিন্তু মুভ করবে না। মুভ না করে শুধুমাত্র এখানকার এই এতটুকু মেটেরিয়ালটাই আস্তে আস্তে থিনিং অ্যাকশনে পাতলা হয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। কিন্তু এই জায়গার এই যে এত বড় স্টক মেটেরিয়াল, এই স্টক মেটেরিয়াল কিন্তু এই ব্ল্যাঙ্ক হোল্ডারের ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে আস্তে 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 মোল্ডের ভিতরে যাবে না। যদি কখন যাবে না? যদি খুব বেশি শক্ত করে ধরে রাখা হয়। তার মানে আমাদের এমন ভাবে এই জায়গাটা ধরে রাখার যে, মানে স্ক্রু দিয়ে আমি এমন ভাবে টাইট দিব, যে টাইট দেওয়ার ফলে ওই ব্ল্যাঙ্কের উপরে যে স্ট্রেস পড়ে, সেই স্ট্রেসটা অবশ্যই অবশ্যই
ওই মেটেরিয়ালের ইল্ড স্ট্রেসের চেয়ে একটু কম হইতে হবে। যদি বেশি হয়ে যায় ইল্ডিং হয়ে যাবে, ইল্ডিং হবে, ডিফর্মেশন হবে, শুধু এই ব্ল্যাঙ্ক মেটেরিয়ালের এই গ্যাপের এই মেটেরিয়ালটুকুই হচ্ছে আস্তে আস্তে লম্বা হয়ে ভিতরে চলে যাবে, কিন্তু এদিকে যাবে না। কিন্তু আমি যদি এমন ভাবে ধরে রাখি যে ইল্ড স্ট্রেসের কাছাকাছি, ইল্ড স্ট্রেসের কাছাকাছি পৌঁছাইলেই এখানকার এই যে ব্ল্যাঙ্ক মেটেরিয়াল ডাই দিয়ে ডায়ের মুখে যেটা ধরে রাখা হয়েছে সেই স্ট্রেস যদি ধরে রাখা স্ট্রেসটা যদি ইল্ড স্ট্রেসের একটু চেয়ে একটু সামান্য কম হয়, তাহলে আমি পাঞ্চ দিয়ে যখন লোডটা দিব, লোড দেওয়ার সাথে সাথে যখন ইল্ড স্ট্রেসের কাছাকাছি পৌঁছাবে তখন এই মেটেরিয়াল কিন্তু এর ভিতর থেকে বেরিয়ে চলে আসবে, ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। আর যদি মনে করো যে খুব যদি লুজ ভাবে বেঁধে রাখো, লুজ ভাবে বেঁধে রাখলে যেটা হবে সেটা কিন্তু মেটেরিয়াল ডিফর্ম হওয়ার এই যে এই জায়গাটা যে পাতলা হয়ে বেরোবে সেই সুযোগটা পাবে না, এখানে চাপ দেওয়ার সাথে সাথে আস্তে 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 এর ভিতর ঢুকে যাবে। সেই ক্ষেত্রে মেটেরিয়াল কিন্তু থিকনেস খুব একটা পরিবর্তন হবে না। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে যদি খুব বেশি লোড দিয়ে দাও, আবার মনে করো খুব বেশি লোড দিয়ে দিয়েছো, খুব বেশি লোড দিয়ে দিলে যেটা হবে তাহলে এখান থেকে ছিঁড়ে চলে যাচ্ছে, এই জায়গা থেকে ছিঁড়ে ভিতরে ঢুকে যাবে। খুব কম লোড দিয়ে দিলে পোড়াটা ভিতরে ঢুকে চলে যাবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এমন ভাবে আমি শীটটাকে আটকাবো এই ব্ল্যাঙ্ক হোল্ডার এবং ডায়ের মুখে, যাতে কিনা ইল্ড স্ট্রেসের কাছাকাছি সেই হোল্ডিং স্ট্রেসটা হয়। এবং আমি যদি পাঁচ দিয়ে লোড এখানে অ্যাপ্লাই করতে থাকি তাহলে আস্তে আস্তে ইল্ড স্ট্রেসের কাছে যখনই এটা চলে যাবে তখন এই শীটটা নিজেও লম্বা হওয়া শুরু করবে, এবং যেহেতু ইল্ড স্ট্রেসের কাছাকাছি লোডে এটা ধরে রাখা হয়েছে এবং সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা পুরা ব্ল্যাঙ্ক অফ দ্য মেটেরিয়ালটা ব্যবহার করতে পারবো। দেখতে পারতেছো সেকেন্ড ছবিটার ভিতরে আসা, দেখো এই যে ব্ল্যাঙ্কটা কিন্তু এতটুকু ছিল না, ব্ল্যাঙ্কটা ছিল মোল্ডের একেবারে এই প্রান্ত পর্যন্ত, এদিকে ব্ল্যাঙ্কটা ছিল মোল্ডের এই প্রান্ত পর্যন্ত। বলছি যেমন ভাবে ধরে রাখা হয়েছে এমন স্ট্রেস ধরে রাখা হয়েছে যে স্ট্রেসটা মেটেরিয়ালের ইল্ড স্ট্রেসের চেয়ে সামান্য একটু কম বা কাছাকাছি সমান। তার মানে ইল্ডিং হবে, ইল্ডিং এর সাথে সাথে সে ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। এবং আমরা যদি এই 3 নম্বর ফিগারটা দেখি ডান দিকের একেবারে, তাহলে দেখো ব্ল্যাঙ্ক মেটেরিয়াল কিন্তু এই ব্ল্যাঙ্ক হোল্ডার এবং ডায়ের মুখে কিন্তু আর কোনো এক্সট্রা কোনো ব্ল্যাঙ্ক মেটেরিয়াল নাই। দেখতে পাচ্ছ পুরা মেটেরিয়ালটাই কি হয়েছে আস্তে 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 এই ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে গেলে দেখো এই সুন্দর একটা প্রোডাক্টের শেপ হয়ে গেছে। এই এটা হচ্ছে ডিপ ড্রয়িং প্রসেস। ডিপ ড্রয়িং প্রসেস কিন্তু জটিল জিনিস। যদি ওই মেটেরিয়ালটার ড্র অ্যাবিলিটি না থাকে, ড্র অ্যাবিলিটি না থাকে, এরকম কঠিন ভাবে ড্রয়িং করার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে সে কিন্তু ক্র্যাকিং হয়ে যাবে। এই জন্যে যে কাজটা করে নেওয়া হয় সেই শীট মেটাল কেনার পরে আমাদেরকে চেক করে নিতে হয়, এলডিআরটা বের করে নিতে হয়। এলডিআর কি জিনিস? লিমিটিং ড্র অ্যাবিলিটি। লিমিটিং ড্র অ্যাবিলিটি, যে এই মেটেরিয়ালটা কত দূর পর্যন্ত ড্র করলে সে 100% ব্রিটেল হয়ে যাবে, এবং এরপরে যদি ড্রয়িং করার চেষ্টা করা হয় তাহলে এটা ফেটে যাবে, ক্র্যাকিং হয়ে যাবে, ডিফেক্ট তৈরি হবে। সেই জন্য আমাদের এই লিমিটিং ড্র অ্যাবিলিটিটা দেখে নিতে হয়। আর এই লিমিটিং ড্র অ্যাবিলিটিটা অবশ্যই অবশ্যই এমন হইতে হয় যতটুকু গভীর পর্যন্ত আমরা এই ড্র করবো তার চেয়েও যাতে একটু বেশি থাকে। কারণ একেবারে মনে করো যে আমার রেশিও হচ্ছে 4, 4 হচ্ছে তার লিমিটিং ড্র অ্যাবিলিটি, আর আমার রেশিও প্রোডাক্টের রেশিও হচ্ছে 4, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টের ভিতরে ডিফেক্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্রোডাক্ট বানানোর সময় কিন্তু অনেক রকমের আনসার্টিনিটি আছে। একটা হচ্ছে ফ্রিকশন আছে, দুই হচ্ছে মোল্ডের ভিতরে
ডাই হোল্ডারের ধরে রাখার যে প্রেশারটা সেটা একটু এদিক ওদিক হতে পারে। তারপরে পাঞ্চ দিয়ে যেটা আমরা এই পাঞ্চ দিয়ে যেটা দিয়ে লোড দিব সেই পাঞ্চের নিচেই নিচেই কিন্তু ফ্রিকশন হবে। ফলে এই ধরনের আনসার্টেন আনসার্টেন ফ্রিকশন, কতটুকু ফ্রিকশন হবে কারণ এটা নির্ভর করবে কতটুকু গরম হবে ওখানে। হ্যাঁ, যত যত তোমার গরম হয়ে যাবে তত মেটেরিয়ালটার ইল্ড স্ট্রেংথ কি হবে, ইল্ড স্ট্রেংথ আস্তে আস্তে কমে যাবে। ফলে আমাদের এই ড্রয়িংটাও সহজ হয়ে আসবে। আর যদি টেম্পারেচার না বাড়ে তাহলে কিন্তু কোল্ড ওয়াকিং হইতেই থাকবে। কোল্ড ওয়াকিং হইতে থাকলে আস্তে আস্তে মেটেরিয়ালের স্ট্রেংথ বেড়ে যাবে। ফলে ড্রয়িং করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে আস্তে আস্তে। এই অনেক রকমের আনসার্টেনটি, ফ্রিকশনাল ফোর্স, আনইভেন স্ট্রেস অ্যাপ্লিকেশন, তারপরে রাফ পাঞ্চ পাঞ্চ ম্যাটেরিয়ালের গায়ের রাফনেস, মোল্ডের ইনসাইডের রাফনেস, সব কিছু মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই জন্য লিমিটিং ড্র অ্যাবিলিটিটা এটা অবশ্যই অবশ্যই যাতে হায়ার দেন এক্সপেক্টেড, যে তুমি প্রোডাক্ট বানাইতে যাচ্ছ তার চেয়ে ভালো হয়। যদি ভালো না হয় তাহলে প্রোডাক্ট ডিফেক্টিভ হয়ে যাবে, অথবা অনেক সময় প্রোডাক্ট বানানোই সম্ভব হবে না। এটা আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে। এখন আমরা যে জিনিসটা দেখব যে জিনিসটা কিন্তু খুব সিম্পল, ডিপ ড্রয়িং প্রসেস খুব সিম্পল, কিন্তু এখানে একটা জটিল তোমার আছে, স্ট্রেসের ডিস্ট্রিবিউশন আছে। দেখো এই কার্ড ভিউটার দিকে তাকিয়ে দেখো, কার্ড ভিউটা প্রথমে শীটটা গোলাকার ছিল, সার্কুলার একটা শীট ছিল, ব্ল্যাঙ্ক মেটেরিয়াল। তারপরে যখন আস্তে আস্তে আমরা এই ব্ল্যাঙ্ক মেটেরিয়ালকে চাপ দিয়ে মোল্ডের ভিতরে নিয়ে আসলাম, মনে করে এই জায়গাটার কথা চিন্তা করো, এই জায়গাটার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে দেখবো চারটা জায়গায় চার রকমের স্ট্রেস ডেভেলপ হয়েছে। প্রথম এখানে দেখো জোন 1, জোন 2, জোন 3, জোন 4, চারটা জোনে চার রকম ভাবে, হ্যাঁ, এখানে স্ট্রেস ডেভেলপ হয়েছে। সেই স্ট্রেস গুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। প্রথমে আসো জোন 4, 4 জোন। প্রথমে আমরা দেখব জোন 1। জোন 1-এ দেখো, জোন 1-এ এই যে এইটুকু হচ্ছে জোন 1। এই জোন 1-এ একটা জিনিস তোমরা খেয়াল করো যে যখন এই প্রোডাক্টটা সার্কুলার ছিল তখন এই জায়গাটার ডায়ামিটার, আউটার লেয়ারের ডায়ামিটার, এই যে এখানে ডায়ামিটারটা, এই জায়গার ডায়ামিটার আর এই জায়গার ডায়ামিটার এর ভিতরে একটা পার্থক্য আছে, ঠিক না? একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি জিনিস, কতটুকু পার্থক্য, এটা নির্ভর করবে কতটুকু ডিপ ড্রয়িং করবা। যত বেশি ডিপ ড্রয়িং করবো তত শীটটা বড় হবে, তত শীটটা বড় হবে। এবং শীট যত বড় হবে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালের ডায়ামিটার তত বড় হবে। কিন্তু মুখের ডায়ামিটার কিন্তু ছোট, মুখের ডায়ামিটারটা অনেক ছোট এখানকার ডায়ামিটার তুলনায়। তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দুই ধরনের স্ট্রেস ডেভেলপ হচ্ছে। একটা হচ্ছে রেডিয়াল স্ট্রেস, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। কারণ মেটেরিয়ালটা এখানে যেহেতু ডায়ামিটার বেশি, এখানে যেহেতু ডায়ামিটার কম, তাহলে গ্রাজুয়ালি এই জায়গায় সবচেয়ে ডায়ামিটার কম, তারপর এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এই এন্ডে সবচেয়ে বেশি। তার মানে গ্রাজুয়ালি যখন এই এন্ডটা সি প্রাইম, এই সি প্রাইম এই জায়গাটা গ্রাজুয়ালি যখন আস্তে 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 এই পাঞ্চের ভিতরে মুখের দিকে চলে আসতেছে, তখন এখানকার যে ডায়ামিটারটা আস্তে আস্তে কি হচ্ছে, ডায়ামিটারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ডায়ামিটার কমে যখন যায় তখন কি হচ্ছে, মেটেরিয়ালটা কি করতেছে, শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক যদি করে সেখানকার স্ট্রেসটা কেমন, সেখানকার স্ট্রেসটা কম্প্রেসিভ। যখন কোন একটা মেটেরিয়াল তোমরা জানো
একটা মেটেরিয়ালের উপরে যদি লোড দাও, সেই মেটেরিয়ালের থিকনেসটা, হাইটটা কমে গেল, হাইট কমে গেল, এই যে হাইট কমে গেল, তার মানে ওখানে একটা কাজ হলো হাইট বরাবর কম্প্রেসিভ স্ট্রেস তুমি অ্যাপ্লাই করেছো। একইভাবে যেহেতু রেডিয়াল, এই সার্কামফারেন্সিয়াল, এই যে এরিয়া বরাবর এখানকার যে লেন্থটা বা এখানকার যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা শুরু করে মুখ পর্যন্ত যে কোনো জায়গার ডায়ামিটারের তুলনায় সবচেয়ে বেশি। তারপর ধীরে 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 ডায়ামিটার আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়া মানে এখানে মেটেরিয়ালটা শ্রিঙ্ক করতেছে, শ্রিঙ্ক করে শ্রিঙ্ক করে আস্তে 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 সে ছোট হচ্ছে, তার মানে এখানে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে। এটাই বলা হচ্ছে যে ইন সার্কামফারেন্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস এখানে কাজ করে। এখন এই স্ট্রেসটা সিগমা রেডিয়াল যদি ধরা হয়, সিগমা রেডিয়াল এই জায়গায় একদম এন্ডে, এই জায়গায় গত ক্লাসে বলেছিলাম যে আউটার সারফেসের মেটেরিয়াল গুলো সবচেয়ে রিল্যাক্স কন্ডিশনে থাকে। সেখানে স্ট্রেস যদি অ্যাপ্লাই করাও হয়, সেই স্ট্রেসটা ইনস্ট্যান্টলি সাথে সাথে রিল্যাক্সেশনের মাধ্যমে স্ট্রেস ছেড়ে দেয়। তখন সেই সেন্সে আমি বলতে পারি সি প্রাইমের জায়গায় সার্কামফারেন্সিয়ালের এই যে এই জায়গা বরাবর এখানে, এখানে রেডিয়াল যে স্পেসটা সেই জায়গায় সেটা হচ্ছে 0। কিন্তু এই সি প্রাইম থেকে শুরু করে সি ডাবল প্রাইমের যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, সামান্য সি প্রাইম থেকে সামান্য নিচেই থাকো, আস্তে 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 আরো ভিতরে আসো, যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু পজিটিভ একটা ভ্যালু আছে, নট জিরো। শুধুমাত্র জিরো হচ্ছে একেবারে আউটার সারফেসের মেটেরিয়ালে, যেখানে সে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্টলি সে রিল্যাক্স করে দিতে পারে। এরপরে এরপরে কি হবে? এরপরে আস্তে আস্তে আমাদের এরপরে আস্তে আস্তে এই মেটেরিয়ালটা, এখানকার এই মেটেরিয়ালটা দেখো এই বরাবর, এই বরাবর টানা খেয়ে চলে আসবে। হ্যাঁ, এবার টানা খেয়ে এখানে লম্বা হবে, এইখানে হবে ডিফর্মেশন, টেনসাইল ডিফর্মেশন। সেই টেনসাইল ডিফর্মেশনটা আমাদের আসবে, তোমরা জানো ভন মিসেস ইল্ডিং ক্রাইটেরিয়া, টেস্কা ইল্ডিং ক্রাইটেরিয়া, এইসব ক্রাইটেরিয়া এখানে কাজ করবে, কারণ ডিফর্মেশন শুরু হয়ে যাবে, টেনসাইল ডিফর্মেশন শুরু হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আমাদের এই রিলেশনশিপ সিগমা রেডিয়াল, তারপরে yield strength of the material, diameter of the blank, diameter of the punch, এর এর সাথে এই ধরনের রিলেশনশিপ তৈরি হবে। আর আমরা যেটা বলছিলাম যে ট্রেসকা ইল্ডিং ক্রাইটেরিয়া, তোমরা জানো যে ট্রেসকা ইল্ডিং ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কোনো একটা জোনে যদি 2 ডাইমেনশনাল স্পেস কাজ করে, তাহলে দুইটা ডাইমেনশনের স্পেসের যে মাইনাস মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যায়, সেই সেই ধরনের ভ্যালুর স্পেস যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে তখন মেটেরিয়ালটা ডিফর্ম হওয়া শুরু করে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, সেটাই এখানে নেওয়া হয়েছে। এখানে যেহেতু দুইটা স্পেস কাজ করতেছে, দুই দ্বিমুখী 90 ডিগ্রি মিউচুয়ালি কাজ করতেছে, একটা হচ্ছে সিগমা এফ, আরেকটা হচ্ছে সিগমা সিগমা রেডিয়াল। তাহলে এই দুইটার মান বিয়োগ করে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটাই হচ্ছে তার ইল্ডের জন্য দরকার হবে, ওই মেটেরিয়ালটা তার ডিফর্মেশন প্রসেসটা কন্টিনিউ করার জন্য। এরপরে আসতেছে আমাদের জোন 2। আবার জোন 2টা কোনটা আমরা একটু দেখে নেই। জোন 2 কিন্তু এই জায়গাটা, শুধু এইখানে। এই জোন 2 এ কি হচ্ছে দেখো তো, এইদিকে ফ্ল্যাট শিট ছিল, এদিকেও ফ্ল্যাট, এদিকেও ফ্ল্যাট, বা তারা একটা একটা লাইন ক্রস করে, যে লাইনে এই ফ্ল্যাট শিটটা সোজা হয়, সোজা হয়ে ডাউনওয়ার্ড দিকে আবার ফ্ল্যাট শিট তৈরি, 90 ডিগ্রি কিন্তু ওখানে বাঁকা, মিউচুয়ালি 90 ডিগ্রি। তার মানে এই জায়গার মেটেরিয়ালটা, এই জায়গার মেটেরিয়ালটা ফ্ল্যাট ছিল, সে ফ্ল্যাট হয়ে এই জায়গায় এসে বেন্ডিং হয়,
বেন্ডিং হয়ে তারপর আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাইতে থাকে। এটা হচ্ছে জোন টু। তোমরা জোন টুতে কি হচ্ছে দেখে নেই। জোন টুতে, জোন টুকে বলা হচ্ছে এটা একটা ট্রানজিশনের জায়গা। ট্রানজিশনের জায়গা কেন? ট্রানজিশনের জায়গা হচ্ছে এই কারণে এখানে বেন্ডিং হচ্ছে। এক উপরের দিকে যে পাঞ্চ, পাঞ্চ যেখানে ধরে রাখছিল, পাঞ্চ, পাঞ্চের বাইরে, জাস্ট বাইরে শিট হোল্ডার যেখানে ধরে রাখছিল, সেখানে সেটা কিন্তু একটা ফ্ল্যাট শিট ছিল, হরিজন্টালি ফ্ল্যাট ছিল। আমরা হরিজন্টালি ফ্ল্যাট বলতে সেই জন্য দেখো, এটা হরিজন্টালি ফ্ল্যাট আর এটা ভার্টিক্যালি ফ্ল্যাট, দুইটাই ফ্ল্যাট। পার্থক্য হচ্ছে হরিজন্টালি ফ্ল্যাট আর হচ্ছে এদিকে ভার্টিক্যালি ফ্ল্যাট। তার মানে এই হরিজন্টালি ফ্ল্যাট এই শীটটা যে কোনো ভাবেই হোক এটাকে বেন্ডিং হয়ে আবার আনবেন্ডিং হচ্ছে, এটা বেন্ড হয়ে আবার আনবেন্ড হয়ে সোজা হচ্ছে। তার মানে আগে তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকতে হয়েছে, বাঁকার পরে তারপর সোজা হইতে হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বেন্ডিং অ্যান্ড আনবেন্ডিং জোন। যেহেতু বেন্ডিং হচ্ছে সাথে সাথে আবার আনবেন্ডিং হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আবার বলা হচ্ছে ট্রানজিশন জোন। হরিজন্টালি ফ্ল্যাট শীটটা ভার্টিক্যালি ফ্ল্যাট শীটে ট্রান্সফার হচ্ছে, এটাকে জোন টু বলা হচ্ছে। আর এই জায়গায় যেহেতু ড্রাস্টিক ঘটনা ঘটতেছে, হরিজন্টালি বেন্ড একটা মেটেরিয়াল সে ভার্টিক্যালি বেন্ড হয়ে যাচ্ছে, সিরিয়াস এখানে কিন্তু ডিফর্মেশন। যেখানে সিরিয়াস ডিফর্মেশন সেখানে কিন্তু সিরিয়াস ওয়ার্ক হার্ডেনিং, সিরিয়াস ওয়ার্ক হার্ডেনিং এখানে হয়ে যাবে। এখন যদি ওয়ার্ক হার্ডেনিং হয়ে যায় তাহলে আমরা কি জানতে পারি? ওয়ার্ক হার্ডেনিং হয়ে গেলে আমাদের মেটেরিয়ালটা, শীট মেটেরিয়ালটা স্ট্রেংথ বেড়ে যাবে, ইল্ড স্ট্রেংথ বেড়ে যাবে। ইল্ড স্ট্রেংথ যদি বেড়ে যায় তাহলে মেটেরিয়ালটা ছিঁড়ে না গিয়ে আরো ফার্দার, আরো বেশি রিডাকশন করা সম্ভব হবে। কেন? কারণ তার লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে, লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। এখানে এক্সট্রা এই ইল্ড স্ট্রেংথ বেড়ে যাওয়ার কারণে তার এক্সট্রা আরো ডিফর্মেশন, এক্সট্রা রিডাকশন পসিবল হবে। এই জন্যই বলা হয় যে কোন একটা মেটেরিয়াল, আমরা আগে শিখেছি, কোন একটা মেটেরিয়ালে যদি স্ট্রেন হার্ডেনিং হওয়ার ক্যাপাসিটি না থাকে তাহলে সেই মেটেরিয়ালটাকে কিন্তু শেপ দেওয়া যায় না, ড্রয়িং করে ওয়ার্কিং করে শেপ দেওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো কাস্ট আয়রন, এটাও কিন্তু আয়রন বেজ অ্যালয়, আবার স্টিলও আয়রন বেজ অ্যালয়, যে কোনো একটা মাইল্ড স্টিল আয়রন বেজ অ্যালয়, কাস্ট আয়রন আয়রন বেজ অ্যালয়। কাস্ট আয়রনের ভিতরে ডাক্টিলিটি, ডাক্টিলিটি নাই, ফলে সেখানে যেখানে ডাক্টিলিটি নাই সেখানে স্ট্রেন হার্ডেনিং নেই, ডিফর্ম হয় না। যার যেখানে স্ট্রেন হার্ডেনিং হয় না সেখানে তাকে ডিফর্ম করে প্রোডাক্টে শেপ দেওয়া যায়। আবার দেখো একই মাইল্ড স্টিল, একই মাইল্ড স্টিল যদি তুমি সিরিয়াসলি হিট ট্রিটমেন্ট করো, এটা অস্টেনিটাইজ করো, 443 থিওরি অ্যাপ্লাই করো, অস্টেনিটাইজ করলা, সেখানে কিছুক্ষণ ধরে রাখলা, সোকিং করে নিয়েছো, সোকিং করে নেওয়ার পরে তুমি একটা ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারের একটা সলিউশনের ভিতরে তুমি ডুবিয়ে দিয়েছো, ক্রিটিক্যাল কুলিং রেটের চেয়েও হাই রেটে তুমি কুল করেছো, তাহলে সেখান থেকে কি পেলে? এখন তুমি সেখান থেকে পেয়েছো ফুললি মার্টেনসাইটিক স্ট্রাকচার। ফুললি মার্টেনসাইটিক স্ট্রাকচার যদি হয় মেটেরিয়ালটা কিন্তু আবার ব্রিটেল হয়ে যায়। এর আগে সে কিন্তু ডাক্তাইল ছিল, এখন এই মার্টেনসাইটিক স্ট্রাকচার যেহেতু তার ডিফর্মেশন হয় না, আর ডিফর্মেশন হয় না বলে ওয়ার্ক হার্ডেনিং ইজ রিলেটেড টু ডিফর্মেশন, যেহেতু ওয়ার্ক হার্ডেনিং হয় না সেহেতু তাকে কিন্তু ওয়ার্কিং করে ডিফর্ম করে এই প্রোডাক্টের শেপ দেওয়া সম্ভব হবে না। তার মানে আমাদের আলটিমেটলি যে জিনিস দরকার, সেই আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা মেটেরিয়ালকে সেই পর্যন্ত তুমি শেপিং এ আন্ডার প্রসেসে রাখতে পারবা যে পর্যন্ত তার
কন্টিনিউয়েশন অফ স্ট্রেন হার্ডেনিং চলতে থাকবে। যতক্ষণ ধরে স্ট্রেন হার্ডেনিং চলবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ডিফর্ম করে ফাইনাল শেপের দিকে নিয়ে যেতে পারবে। যে মুহূর্তে স্ট্রেন হার্ডেনিং হওয়া বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তে তোমার ডিফর্মেশন রিলেটেড শেপিং সাসপেন্ডেড হয়ে যাবে। যদি জোর করে করার চেষ্টা করো তাহলে সেখান থেকে ভেঙে যাবে। এখন আমরা দেখি যে এই যে বেন্ডিং আনবেন্ডিং এই জোনে কি ধরনের স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে, কি ধরনের স্ট্রেস অ্যাপ্লাই করা দরকার, এই একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ। P ইকুয়াল টু পাই ডিপি, এগুলো সব তোমরা জানো। এটা পাঞ্চের ডায়ামিটার, টি হচ্ছে থিকনেস, আর 1.1 সিগমা এফ লন ডি ব্ল্যাঙ্ক। ডি ব্ল্যাঙ্ক হচ্ছে যে ব্ল্যাঙ্কের এই ইনিশিয়াল যে ডায়ামিটার, ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল, ডিপি হচ্ছে পাঞ্চের ডায়ামিটার। এইভাবে তারা একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ তৈরি করেছে। এরপরে আসো জোন 3। জোন 3 কোনটা আমরা আবার একটু গিয়ে দেখে আসি। জোন 3 একদম ভার্টিক্যালি যে ফ্ল্যাট, সেই জায়গাটা ভার্টিক্যালি ফ্ল্যাট, এই জায়গাটা জোন 3 সবচেয়ে সিম্পল জোন। ড্রয়িং এ ডিপ ড্রয়িং এ যে 4টা জোন আছে সেই 4টা জোনের ভিতরে সবচেয়ে সিম্পল জোন হচ্ছে জোন 3। এখানে জটিল স্ট্রেস সিস্টেম কাজ করে না, সিম্পল স্ট্রেস সিস্টেম কাজ করে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল, এই জায়গাটার ম্যাটেরিয়াল সাবজেক্টেড টু টেনসাইল ফোর্স, আর কিছু নেই। জাস্ট সে টেনে লম্বা হয়ে যায় মোল্ডের মানে বটম লেভেলের দিকে, সে আস্তে আস্তে লম্বা হইতে থাকে। এই জন্যে আর এখানে যেহেতু মোল্ডের ডায়ামিটারটা কনফাইন্ড, মোল্ডের ইনসাইড ডায়ামিটার পাঞ্চ ম্যাটেরিয়ালের ডায়ামিটার যেহেতু এটা ফিক্সড, ফলে সে কিন্তু ছোট বড় আর হইতে পারবে না ফর এ পার্টিকুলার ড্রয়িং। ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ছোট বড় হচ্ছে না, শুধুমাত্র একটা মুখী তার মুভমেন্ট, এই জন্য এখানে স্ট্রেস সিস্টেমটা খুবই খুবই সিম্পল, জাস্ট পিওর টেনসাইল, সাবজেক্টেড টু পিওর টেনসাইল ফোর্স, নো কন্ট্রাকশন পসিবল। কেন কন্ট্রাকশন পসিবল না সেটা আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মোল্ডের ডায়ামিটার, ইনসাইডের ডায়ামিটার ফিক্স এবং পাঞ্চের ডায়ামিটার ফিক্স, পাঞ্চ গাইড করবে এই মোল্ডের ডায়ামিটারের শেপটা পাওয়ার জন্য। এই জন্য এখানে কোনো রকমের কন্ট্রাকশন হবে না। হ্যাঁ, যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফিটের একটু থিকনেস কমে যেতে পারে, ফিটের থিকনেস কমে যাবে। কারণ আগের ছোট জায়গায় ছিল, আস্তে 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 যত গভীরের দিকে যাবে তত ফিটের থিকনেস কমবে এবং হাইটটা, যে ভার্টিক্যালি যে ফ্ল্যাট শিট, সেই ভার্টিক্যালি ফ্ল্যাট শিটের হাইট কন্টিনিউয়াস যদি বাড়তেই থাকে তাহলে ম্যাটেরিয়ালের কিছু থিকনেস কমে যেতে পারে। সেখানে কতটুকু হাইট হবে, কি হবে না হবে, এখানে একটা ক্যালকুলেশন আছে। এবার আমরা যাচ্ছি জোন 4। জোন 4 কিছুই না, এটা জাস্ট বটম অফ দা ডিপ ড্রন প্রোডাক্ট, বটম, একদম বটম লেভেলের জায়গাটা, সেটা হচ্ছে 4। এখানে 4 এই জায়গায়, এই জায়গায় দুই রকমের ফোর্স কাজ করে, দুই রকমের ফোর্স কাজ করে। একটা ফোর্স হচ্ছে তোমার ইকুই বাই অ্যাক্সিয়ালি স্ট্রেস, ইকুই বাই অ্যাক্সিয়ালি পয়েন্ট এ। এই জায়গাটাই, এই জায়গাটায় আসলে তোমার মেটেরিয়ালটা পাতলা হয়ে যাওয়ার কথা, কারণ উপর থেকে টেনে যখন নিয়ে আসা হচ্ছে তখন সে পুরা মগের নিচের জায়গায় শেপটা পাচ্ছে এবং নিচের মেটেরিয়ালটা সরিয়ে ভার্টিক্যালি, ভার্টিক্যালি তোমার হচ্ছে ফ্ল্যাট শিট মতো, মানে ওয়াল অফ দা কাপ, ওয়াল অফ দা কাপ তৈরি করে। সেই সেন্সে বটম মেটেরিয়ালও কিছুটা স্প্রেড করে যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যতটা আমরা আশা করি
সেই লেভেলের স্প্রেড হয় না। কি জন্য হয় না? সেখানে কিন্তু একটা ম্যাটিং সারফেস তৈরি হয়। ম্যাটিং সারফেস আছে, সেই ম্যাটিং সারফেসটা কোথায়? আমরা আবার দেখে আসি। ম্যাটিং সারফেসটা এখানে দেখো, এই 2 নম্বর ছবিতে দেখো ম্যাটিং সারফেস তৈরি হয়েছে। এই পাঁচের বটম সারফেসের সাথে শীট মেটালের টপ সারফেস এর গায়ের সাথে লেগে গেছে। গায়ের সাথে যদি কোনো একটা প্রোডাক্ট লেগে যায় এবং তাদের ভিতরে যদি রিলেটিভ মুভমেন্ট থাকে, তাহলে কি হবে? এই ইন্টারফেসে কিন্তু একটা ফ্রিকশন তৈরি হবে। ফলে আমরা যতটা ভাবি যে ওই জায়গাটায় থিনিং অ্যাকশন হয়ে আবার বটম ছিদ্র হয়ে যায় কিনা, আসলে এটা ঘটে না। কারণ যে যতটুকু লেভেলের আমরা এক্সপেক্ট করতেছি থিনিং অ্যাকশন, স্প্রেডিং অফ দ্য মেটেরিয়াল, যতটুকু আমরা আশা করতেছি, আসলে ওই লেভেলের স্প্রেড সম্ভব হয় না। কারণ সেখানে পুরা সারফেস জুড়ে তোমার ম্যাটিং সারফেস বরাবর পুরো সারফেস এরিয়া জুড়ে সেখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। এই ফ্রিকশনের জন্য মেটেরিয়াল স্প্রেড হইতে পারে না, রেজিস্ট করে মেটেরিয়াল। সে অ্যাট দি সেন্টার অফ দ্য পাঞ্চ যে মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটা আউটার জন্য যাওয়ার জন্য অনেক মেটেরিয়ালের রেজিস্ট্যান্স তাকে ওভারকাম করতে হয়। এই জন্য খুব একটা বটম লেভেলের খুব বেশি ডিফর্মেশন হয় না, খুব বেশি থিনিং অ্যাকশন হয় না। এরপরে আমরা চলে আসি রিড্রয়িং। রিড্রয়িংটা কি জিনিস আগে একটু বুঝে নাও। অনেক সময় মনে করো যে আমরা এমন একটা মগ বানাবো, যে মগের ডায়ামিটার, মুখের ডায়ামিটার মনে করো যে জাস্ট 2 ইঞ্চ, তার গভীরতা হচ্ছে 10 ইঞ্চ। তার মানে বুঝতেই পারতেছো যে তার ডায়ামিটারের তুলনায় গভীরতা অনেক বেশি। এই যত ছোট ডায়ামিটারের প্রোডাক্ট এবং যত গভীর প্রোডাক্ট, তত কিন্তু বানানো ডিফিকাল্ট এবং তত ক্র্যাকিং এর চান্স বেশি। এই জন্য যে কাজটা করা হয়, বুদ্ধি করে দেখা হয় যদি কোনো মেটেরিয়াল একবারেই তার ফাইনাল ডায়ামিটার দেওয়া, যেমন মনে করো আমার ফাইনাল প্রোডাক্ট কিন্তু এইটা, আমার ফাইনাল প্রোডাক্টের ডায়ামিটার এইটা, কিন্তু আমি যদি পারতাম তাহলে একবারেই পাঞ্চ দিয়ে এই ডায়ামিটারের প্রোডাক্টটা বানিয়ে ফেলতে দিতাম। কিন্তু যেহেতু এটার ডায়ামিটারের তুলনায় ডেপথটা অনেক বেশি, এবং ডায়ামিটার ডেপথ রেশিওর ভিতরে যত ভেজাল আসবে, যত পার্থক্য আসবে, তত কিন্তু আমাদের এখানে ডিফরমেশন হবে ড্রাস্টিক। ড্রাস্টিক ডিফরমেশন মানে ড্রাস্টিক হবে তোমার স্ট্রেন হার্ডেনিং, এবং খুব অতি দ্রুত ওই মেটেরিয়াল তার ম্যাক্সিমাম স্ট্রেন হার্ডেনাবিলিটিতে, হার্ডেনিং এক্সপোনেন্ট ভ্যালুটা গেইন করে ফেলবে। যদি গেইন করে ফেলে, পরবর্তী স্টেজে কিন্তু আর মেটেরিয়াল ডিফর্ম হবে না, এটা তখন থেকে যাবে বা ভেঙে যাবে। এই জন্য যে কাজটা করা হয়, প্রথমেই একটা বড় বড় ডায়ামিটারের একটা প্রোডাক্ট বানানো হয়। দেখতে পাচ্ছ, এই দেখো এই ডায়ামিটারের একটা প্রোডাক্ট বানানো হয় প্রথমে, যেটা ডেপথ অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু ডায়া, এত বড় ডায়া আর এতটুকু ডেপথ, তার মানে ডেপথের তুলনায় ডায়া এখন বেশি। যত ডেপথের তুলনায় ডায়া বড় হবে, তত এইটা ড্র করাটা তোমার ইজি হবে। ফলে আমি প্রথমেই বড় ডায়ার একটা প্রোডাক্ট বানিয়ে নিব, কম গভীরের একটা প্রোডাক্ট বানাবো। এরপরে সেকেন্ড স্টেজে গিয়ে আবার আমি সেটাকে ডিফর্ম করব, আবার ডিফর্ম করব। এর চেয়ে ডায়ামিটারের তোমার হচ্ছে মাঝখানে বসিয়ে দিব। এখন যেটা দিচ্ছি দেখো এরকম। আগে কিন্তু এরকম ডায়ামিটারে পাঁচ নিয়েছিলাম, কিন্তু এখন এই ডায়ামিটারটা না, এখন আমাদের টার্গেটেড প্রোডাক্টে চলে যাচ্ছি। আগে যে পাঁচটা নিয়েছিলাম সেটা ডায়ামিটার কিন্তু এত বড় ছিল, সহজ হয়েছিল। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টটাই আবার ডায়ের মাঝখানে বসিয়ে ছোট্ট পাঁচ ব্যবহার করে এটাকে আস্তে 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 রিড্র করতে, এটাকে বলা হচ্ছে রিড্রয়িং। রিড্রয়িং করার পরে দেখতেছো তোমরা এভাবে রিড্রয়িং করা হচ্ছে। রিড্রয়িংটা দুই ভাবে হইতে পারে। একটা ভাব হচ্ছে যে যে বরাবর গভীরতা সেই বরাবরই পাঁচ দিয়ে টেনে নিয়ে যাওয়া। আবার উল্টা হইতে পারে, এই যেমন এইটা
এই প্রোডাক্টটা আপসাইডটা ডাউন করে যদি দেই, যেমন এই জায়গায় দেওয়া আছে, দেখো এই জায়গায় এর কোণা কিন্তু উপরে, খাড়া উপরে, আর এইটা দেখতেছো এইটার কোণা কিন্তু খাড়া নিচের দিকে, তার মানে বুঝতেছো এটা আমরা উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে এই জায়গা থেকে প্রেসার দিচ্ছি। হ্যাঁ, রিভার্স রিড্রয়িং বলা হয়। তাহলে এটা ডাইরেক্ট রিড্রয়িং, আর এটা হচ্ছে রিভার্স রিড্রয়িং। এইভাবে ধাপে ধাপে, মনে করে ডিপেন্ডিং অন ডিফিকাল্টি অফ ডিপ ড্রয়িং, সেইভাবে আমরা 2 স্টেজে, 3 স্টেজে, 4 স্টেজে করতে পারি। যদি কখনো প্রয়োজন হয় প্রসেস অ্যানিলিং, দেখো আমরা পড়ে এসেছি, যদি কখনো দরকার হয় যে 2বার রিড্রয়িং করার পরে এখনো আমার ফাইনাল শেপ আসে নাই, কিন্তু তার স্ট্রেন হার্ডেনিং এত বেশি হয়ে গেছে, এখন যদি আবার রিড্রয়িং করি তাহলে এটা ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা প্রসেস অ্যানিলিং করে নিতে পারি। প্রসেস অ্যানিলিং তোমরা জানো যে ডিউরিং দ্য প্রসেস অফ প্রোডাকশন, যদি মেটেরিয়াল স্ট্রেন হার্ডেনিং বেশি হয়ে যায়, ফার্দার ড্রয়িং করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আমরা কিছুটা গরম করে নিই, গরম করে নিয়ে ভিতরে যে সিরিয়াসলি ডিফর্ম গ্রেন তৈরি হয়েছিল, স্টেন হার্ডেনিং এর হয়ে গিয়েছিল, সেটা আবার রিকভারি হয়ে যাবে, এটা ইকুইঅ্যাক্স গ্রেন তৈরি হবে। সেই ইলংগেটেড গ্রেন গুলো রিকভার করে ইকুইঅ্যাক্স রিক্রিস্টালাইজড গ্রেনে ট্রান্সফার হবে, মেটেরিয়াল আবার নতুন জীবন ফিরে পেল ফর ফার্দার ডিফর্মেশন। এইভাবে আমাদের 2বার, 3বার, 4বার, 5বারের মাধ্যমে এটা করা হয়েছে, দরকার হতে পারে। আরেকটা প্রসেস আছে এখানে, সেটা এটা দেখতেছে যে ওয়াল আয়রনিং বলা হচ্ছে। প্রোডাক্ট বানানো হয়ে গেছে, প্রোডাক্টের যে ডেপথ, সেই ডেপথটা মনে করো তোমার দরকার ছিল 10 ইঞ্চ, কিন্তু এখানে আছে, হয়েছে 7 ইঞ্চ, এখনো 3 ইঞ্চের ঘাটতি আছে। ওয়াল থিকনেস তোমার দরকার হচ্ছে 1 মিলিমিটার, কিন্তু তোমার ওয়ালের থিকনেস এখনো রয়ে গেছে 1.2 মিলিমিটার। সেই ক্ষেত্রে এটাকে যেটা করা হয়, এইরকম এইরকম তোমার মোল্ড থাকে, সেই মোল্ডের ভিতর দিয়ে, এই মোল্ডের বিশেষত্ব হচ্ছে আস্তে আস্তে দেখো এই জায়গায় এইখানে এটা আয়রনিং অ্যাকশন, টিপ বসানো হচ্ছে, এই জায়গাটার দূরত্ব দেখো, এখানকার দূরত্ব দেখো, এখানকার দূরত্ব দেখো, এই যত নিচের দিকে যাচ্ছে তত এই টিপের এই দূরত্বটা এটা বড় হয়ে যাচ্ছে, এই দেখো এদিকে টিপের দূরত্ব বড় হয়ে যাচ্ছে, তার তুলনায় এইটা ছোট, তার তুলনায় এটা ছোট। তার মানে এখান থেকে উপরে যখন ঢুকবে ইজি গোয়িং, এরপরে শুরু হবে হালকা করে আয়রনিং। আয়রনিং করলে যেটা হয়, হালকা থিকনেস কমে যাবে। দেখতেই পারতেছো উপরের থিকনেসটার দিকে তাকিয়ে দেখো, উপরে যে থিকনেস ছিল সেই থিকনেসের তুলনায় এখানে একটু চিকন হয়ে গেল। তারপরে আবার সেকেন্ড আরেকটা টিপ ডিফর্ম করার জন্য বসিয়ে দেওয়া আছে, সেখানে মেটেরিয়ালটার থিকনেস আরেকটু কমে গেল, এই যে এই হয়ে গেল। এইভাবে যদি তুমি সন্তুষ্ট না হও, তোমার ফাইনাল শেপ যদি না আসে, তাহলে এখানে আরেকটা এরকম টিপ বসানো, বা এই জায়গায় গভীরে গিয়ে আরেকটা টিপ বসানো থাকতে পারে। এইটার নাম হচ্ছে আয়রনিং অ্যাকশন। ড্রয়িং যা হওয়ার সেটা হয়ে গেছে। এখানে একটা মেটেরিয়ালের গভীরতা ততটুকুই বাড়ে যতটুকু তার থিকনেস কমে যায়, যে প্রপোর্শনে থিকনেসটা কমে সেই প্রপোর্শনে শুধুমাত্র এখানে তার ডায়ামিটারটা, ডায়ামিটার এই গভীরতাটা বেড়ে যায়। এই জন্য এটাকে ড্রয়িং না বলে এটাকে বলা হচ্ছে আয়রনিং, ওয়াল থিকনেসটা একটু কমিয়ে দিয়ে লম্বাটা একটু বাড়িয়ে দেওয়া। এই যে আমরা এখানে যে কিছু ফর্মুলা দেখলাম, ছোটখাটো এম্পিরিক্যাল ফর্মুলা, সেই ফর্মুলা কাজে লাগিয়ে এখানে আমাদের একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা তোমরা দেখো যে a 0.5 মিলিমিটার thick sheet is to be drawn with a LDR limiting drawability of 1.19 to produce a container with an inside diameter 40 mm and height 60 mm. Tensile strength is 150 MPa. Initial tensile strength of the material was 150 MPa. Assume the thickness of the bottom and the wall of the container remain unchanged. তার মানে শীটের থিকনেস, ওয়ালের থিকনেসও কমবে না, বটমের থিকনেসও কমবে না,
শুধুমাত্র সে বেন্ড হয়ে হয়ে ওই প্রোডাক্টটা বানাবে। এই যে এখানে করে দেওয়া আছে, বইয়ের ভিতরে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে আসতেছে সহজ একটা প্রসেস, এটাকে বলা হয় স্পিনিং। স্পিনিংটা হচ্ছে একটা ভার্টিক্যাল একটা রিজিড পজিশন থাকে, সেই ভার্টিক্যাল রিজিড পজিশনের সাথে ব্ল্যাঙ্ক মেটেরিয়াল, যে শীট মেটেরিয়ালটা তার সাথে এগুলো আটকায় দেওয়া হয়। এই ভার্টিক্যাল রিজিড পজিশন তার সাথে আটকে দেওয়া হলো, টাইম শেষ, আটকে দেওয়া হয়েছে। আটকে দিয়ে এটা ঘুরিয়ে দেওয়া হয়, স্পিনিং করে দেওয়া হয়। আর এই জায়গায় একটা রোল এখানে ধরে রাখা হয়, এখানে একটা মোল্ড টাইপের ডাই টাইপের ছোট্ট একটা টুল এখানে চাপ দিয়ে ধরে রাখা হয়, আর এটা স্পিনিং ঘুরতে থাকে। ফলে আস্তে 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 এই শীটটা এই মোল্ডের গায়ে লেগে যায়, কনফার্ম করে ফেলে, এইরকম শেপের প্রোডাক্ট তৈরি হয়ে গেল। ফার্দার যদি বেশি চাপ দাও, তুমি যদি চাপ কম দাও তাহলে মেটেরিয়াল ডিফর্ম হবে না, শুধুমাত্র শেপটা পেয়ে যাবে। যদি চাপ বেশি দাও তাহলে মেটেরিয়ালের শেপ পাওয়ার সাথে সাথে তার থিকনেসও দেখো কমে যাবে। সেইভাবে এইরকম প্রোডাক্ট হইতে পারে, এরকম প্রোডাক্ট হইতে পারে, এই আর একটা প্রোডাক্ট, বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা এই থেকে করতে পারি। স্ট্রেস ফর্মিং, ওটা গেল স্পিনিং একখানে। আর এটা হচ্ছে বড় বড় প্রোডাক্ট, বিশেষ করে যদি তুমি অয়েল রিজার্ভার যদি দেখো, বিশাল বড় অয়েল রিজার্ভারের যে শীট গুলো, যে বাউন্ডারি ওয়ালের জন্য যে শীট, সেই শীট গুলো সাধারণত স্ট্রেস ফর্মিং করে বানানো হয়। এই পর্যন্তই আমরা করলাম। আগামীকালকে থেকে আমরা হাইড্রোফর্মিং করবো। আগামীকাল তো না, বুধবারের দিন আমাদের ক্লাস হবে, তখন আমরা হাইড্রোফর্মিং এ যাব। এখন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। রোল নম্বর roll number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Present, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. Yes, sir. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 23. Yes, sir. 24. Present, sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. 28. 28. Yes, sir. 29. Yes, sir. 30. 31. Yes, sir. 32. Yes, sir. 3. Yes, sir. 4. Present, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 40. 41. Yes, sir. 42. Yes, sir. 43. Yes, sir. 44. Present, sir. 45. Yes, sir. 46. 47. Yes, sir. 46. 47. Yes, sir. 48. Yes, sir. 49. Present, sir. 50. 04. 4. 04 না, 14 এর 4. 14 এর 10. Yes, sir. 12. 47. Yes, sir.
0423. Okay, thank you. স্যার আজকের ক্লাস রেকর্ডিংটা দেওয়া যাবে? আজকে ক্লাস রেকর্ডিংটা? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা যে রেকর্ডিংটা এত বড় হয়ে যাচ্ছে, আমি পাঠাইতে পারতেছি না। গতকালকে একটা পাঠিয়েছিলাম অন্য একটা মেল দিয়ে, অনেক বড় হয়ে যাচ্ছে। দেখি পাঠিয়ে দিব। আপনি ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিলেই হবে। ড্রাইভে? ড্রাইভে আগে আপলোড করবেন, তারপর জাস্ট লিংকটা দেবেন মেইলে। কোন ড্রাইভে করব? গুগল ড্রাইভে করলেই হবে, আপনার নরমাল যে জিমেইল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে সেখানে ড্রাইভে করলেই হবে। আচ্ছা, আমি তাহলে কি করতেছি এতক্ষণ? আমার তো ওখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পরে রেকর্ড হয়ে থাকতেছে, এখন ওইটা কি করব? রেকর্ড তো হয়ে আছে। এই এই ভিডিওটাই স্যার আপলোড করবেন। শেয়ার্ড উইন্ডোজ ক্লোজ, এন্ড দিলাম, এন্ড যে মিটিং এর এন্ড দিলাম।